আকর্ষণ আমার শ্রদ্ধেয় পিতা, আমি এভাবে বলবো, সাবেক সংসদ সদস্য জনাব সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জনাব সিদ্দিকুর রহমান। উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় খালু জনাব আবুল কালাম। উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আমার শ্রদ্ধেয় মামা জনাব জসীমউদ্দিন হায়দার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পৌরসভার মেয়র জনাব আনাস রফিকুল ইসলাম, আমাদের মহাদেব উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, তিনিও মঞ্চে উপস্থিত আছেন। আজ পৌঁছাতে সবাই বেশি গিয়েছেন, এই জন্য তারা বক্তব্য দেননি। উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান দ্বয় রাসেল আহমেদ এবং মাহফুজ ইয়াসিন। উপস্থিত আছেন আমাদের সামনে আমার পিতৃ সমতুল্য বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, আমাদের দেশের সূর্য সন্তান। উপস্থিত আছেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকে আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিজয় মাসের রক্তিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আজকে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পেতাম না, এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম না। তাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। 1975 সালের 15 আগস্ট কালো রাতে বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ ওই রাতে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। 3রা নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নৃশংসভাবে হত্যা করা হয়। জাতীয় চার নেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। এখানে মুক্তিযোদ্ধারা আছেন, আমাদের সাবেক সংসদ সদস্য আমার পিতা বীর মুক্তিযোদ্ধা হাইকমান্ড জনাব সিদ্দিক এখানে উপস্থিত আছেন। দীর্ঘ 24 বছর আমরা পাকিস্তানের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। আপনি দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, তিনি জীবন যৌবনের 14টি বছর কারাগারে কাটিয়েছেন। আমি বক্তব্য সংক্ষিপ্ত করবো, প্রিপারেশন ছিল যে আজকে লম্বা বক্তব্য দিব, বক্তব্য সংক্ষিপ্ত করব। 1971 সালের 7 মার্চ যে ভাষণটি মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক আজকে স্বীকৃতি পেয়েছে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম ভাষণ, যে ভাষণের মধ্য দিয়ে এই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন। নিরস্ত্র বাঙালি জাতি সশস্ত্র বাঙালিতে রূপান্তরিত হয়েছিলেন একটি ভাষণের মধ্য দিয়ে। এর পিছনে লম্বা ইতিহাস, সে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, ধাপে ধাপে কিন্তু সব চলে আসে। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে আটক করা হয়, তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়। 1969 সালের 22 ফেব্রুয়ারি
ছাত্র জনতা কৃষক শ্রমিক সকল ঐক্যবদ্ধভাবে তখন দাবি ছিল একটা, জেলের টাকা ভাগ্য বঙ্গবন্ধুকে আনবো। 22শে ফেব্রুয়ারি তাকে মুক্তি দিতে বাধ্য হল। 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দান, সরারদি উদ্যান, যেটা আজকে রেসকোর্স ময়দান, এই রেসকোর্স ময়দানে সেদিনকার আজকে সরারদি উদ্যান 10 লক্ষ লোকের সামনে 69 গণ অভ্যুত্থানের মহানায়ক আমার সদ্য চাচা, যার আদেশ ছিল ভালোবাসায় অন্তর্বর্তী বাবার অভাব বুঝতে পারেনি, তিনি জাতির পিতাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। এবার মহান জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে তিনি তার জীবনের কিছু কথা বলে গেছেন। আজকে সিদ্দিক চাচা স্মৃতিচারণ করেছেন, আসফর চাচা স্মৃতিচারণ করেছেন। তারা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। একটি ভাষণের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতাকামী মানুষ যারা নিঃস্ব বাঙালি, সশস্ত্র বাঙালি রূপান্তরিত হয়েছিল, সেই ভাষণটি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম ভাষণ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি যদি হুকুম দেবার নাও পারি, কত বিচক্ষণ নেতা ছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা যা কিছু আছে শত্রুর মোকাবিলা করবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবে। 25শে মার্চ অর্থাৎ 26 মাস প্রহরে জাতির পিতাকে বন্দী করে ক্যান্টনমেন্ট পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে যখন যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় বাঙালি, 14 ডিসেম্বর গণহত্যা শুরু করে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে আর 2 দিন বাকি, এদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। এখানে বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলে, ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন বোর্ডিং দেওয়া হয়েছে বঙ্গবন্ধু কোন দিন কি করতেন। সেটা লম্বা ইতিহাসে যাবে না। আর যদি একটি গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এখানে এই কথাটা, এই যে বাম পাশে আমি প্রধানমন্ত্রী, তো আমার কাছে কাকা বলে মনে হয়। আমি যদি বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে না পারি, আমি যদি দেখি বাংলার মানুষ দুঃখী, আর যদি দেখি বাংলার মানুষ পেট ভরে খায় নাই, তাহলে আমি শান্তিতে বলতে পারবো না। আসলে এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে। এই দেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন রাজাকারও এই দেশে ছিল, রাজাকারও এখানে ছিল। আমাদের মা বোনদের সম্ভ্রম, যখন 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করে তারা, এই দেশের মানুষই যারা রাজাকার আলবদর পাকিস্তানের প্রেতাত্মা বহন করে, তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করছে প্রত্যক্ষ পরোক্ষভাবে, ঠিক কিনা? তো দেখেন, জাতির পিতা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতেন। জাতির পিতা জানতেন যে আমার বাঙালিরা এই দেশকে স্বাধীন করবে, এবং এটা তিনি বিশ্বাস করতেন। যার কারণে তিনি 7 মাস বলে গেছেন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালি জাতি দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 16 ডিসেম্বর এই বাংলাদেশকে হানাদার মুক্ত করে, বাংলাদেশকে স্বাধীন করে, আমাদের লাল সবুজের পতাকা আমাদেরকে ছিনিয়ে নেবে, আমাদেরকে জাতীয় সঙ্গীত উপহার দেয়। আজকে তারা আমাদের এখানে বসা আছে, দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা, কিন্তু আমরা সেটি স্বাধীনতার পূর্ণতা লাভ পাইনি। আমরা পূর্ণতা পাইনি স্বাধীনতা, কারণ আমাদের জাতির পিতা। আমরা তো আজকে রুটিন দেখি, ইতিহাসটা মুছে ফেলা যাবে না, এই ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আপনারা লক্ষ্য করেন, 1972 সালের 10 জানুয়ারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশীয় আন্তর্জাতিক চাপে তাকে মুক্তি করে যখন আমাদের দেশে ফিরে আসেন, তখন আমরা স্বাধীনতার পূর্ণতা লাভ করি।
12 জানুয়ারি একটি নির্দিষ্ট বাংলাদেশের বুকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ করে এই দেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে শপথ নিয়ে মাঠে নামে। এদেশে গোলাভরা দাম ছিল না, চাল ছিল না, ব্যাংকে টাকা ছিল না, অবকাঠামোগত কোনো উন্নয়ন ছিল না, শুধু নাই 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 শব্দ। এই নাইনের মধ্যেই বাংলাদেশের হাল ধরেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 73 জাতীয় সংসদে প্রথম যে বাজেট দিয়েছেন সেদিন মহান জাতীয় সংসদে তার সেই ভাষণটাকে আমাদের প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে। অবাক চোখে তাকিয়েছিল, কি বলছেন বঙ্গবন্ধু, কি করতে চেয়েছেন আমাদের এই বাঙালি জাতির জন্য। কিন্তু মাত্র 3.5 বছরের মাথায় জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। কিছু উচ্চবিলাসী ঘাতক নরপশু পিশাচ সেনাবাহিনীর হাতে তাকে জীবন দিতে হয়। তারপর ইতিহাস বিকৃতির পালা। এখানে অনেক মুক্তিযুদ্ধরা আছে, অনেক সরকারি কর্মকর্তারা আছে, জাতির পিতার নামকে মুছে ফেলানোর চেষ্টা করা হয়েছিল। ইতিহাস বিকৃতি। বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান বেগম, তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া, এরশাদ সাহেব, এরা ইতিহাস বিকৃতি করে আমাদের প্রজন্মকে অন্যভাবে ধাবিত করার চেষ্টা করেছিলেন। সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য কোনোদিন, মিথ্যা কোনোদিন কেউ এস্টাবলিশ করতে পারে না। আপনারা দেখেন, দীর্ঘ 21 বছর আন্দোলন সংগ্রামের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বিশ্ব মানবতার মা, আমাদের হৃদয়ের স্পন্দন জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন, এদেশে পরিবর্তন শুরু হয়। একটি খাদ্য ঘাটতির বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 4 বছরের মাত্রায় খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেন। এখন বাংলাদেশ খাদ্য উদ্ভিদের দেশ। এখন আমরা বিদেশ থেকে সাহায্য নেই না, আমরা বিদেশকে সাহায্য দিই। আজকে ধর্মকে পুঁজি করে অনেকে রাজনীতি করে, কিন্তু সেই সুযোগ আর এই বাংলার মাটিতে হবে না। আমরা ধর্মকে পুঁজি করে কাউকে রাজনীতি করতে বাংলার মাটিতে দিব না। আমরা যে প্রজন্ম আজকে টেকটপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া কোটি কোটি মজিব সন্তান আছে, তারা বিশ্বাস করে এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের বাংলাদেশ, এই বাংলাদেশ 2 লক্ষ মা বোনের স্বর্ণ হারানো বাংলাদেশ। এই বাংলাদেশে কোন মৌলবাদী উত্থান এই বাংলাদেশে হবে না, কোন জঙ্গি এই বাংলাদেশে হবে না। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ধাপে ধাপে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখনই আবার 2021 সালে আমরা স্বাধীনতার রজত জয়ন্তী পালন করব। আর ওই ধর্ম ব্যবসায়ীরা যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, ওই ধর্মান্ধরা আবারও মাথা চারা দিয়ে উঠেছে। যারা পাকিস্তানের প্রেতাত্মা বহন করে, যারা দেশের স্বাধীনতা চায়নি, আমরা যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাস করি, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে যারা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শকে যারা বিশ্বাস করি, আমরা ঐক্যবদ্ধ। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে ওই ষড়যন্ত্রকারীদের মূল উৎপাদন করে আমরা এই বাংলাদেশকে জাতির পিতা যে স্বপ্ন দেখেছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছেন, সুজলা সুফলা শস্য শ্যামলা, সেই বাংলাদেশ আমরা করব ইনশাআল্লাহ। অনেক সময় হয়ে গেছে, আমার দৌলতপুরে যাওয়ার কথা ছিল, আমার যুক্তপুর জেলা, কিন্তু দুর্ভাগ্যবশত
হয়তো আসমত চাচার লম্বা বক্তব্য অনেক ভালো লেগেছে, তার স্মৃতিচারণগুলি আসলে এটা আমাদের জানা দরকার, এটা আমাদের জানা দরকার। আমাদের ভোলার ইতিহাস সম্পর্কে আমাদের নতুন যারা প্রজন্ম আছে, বিশেষ করে ছাত্রলীগের যারা আছে, যুবলীগ যারা আছে, তাদেরকে জানা দরকার। এখানে গুগলে ঢুকলেই এখন ভোলা সম্পর্কে জানা যাবে, ভোলা সম্পর্কে জানা যাবে, এগুলি জানা দরকার। ইতিহাসগুলি সিদ্দিক কাকার সামনে যখন শুনলাম আসলে গাঁও শিহরিয়ে ওঠে, কারণ তারা তো বাস্তবে যুদ্ধ করেছে, তারা তো এই ভোলাকে স্বাধীন করেছে, তারা এই ভোলাকে শত্রুমুক্ত করেছে তারা, কারণ তারা এখানে অনেক মুক্তিযুদ্ধের আছে, অনেক মুক্তিযুদ্ধের আছে। আমিও মুক্তিযুদ্ধের সন্তান। যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু যুদ্ধের সময় আমি 1970 সালে 24 এপ্রিল জন্মগ্রহণ করি। অনেক কিছুই আমরা যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাস করি, যারা মূলত এই দেশটাকে ভালোবাসি, এই মাতৃভূমিকে যারা ভালোবাসি, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সত্যিকারের ইতিহাস জানেন, সত্যিকারের ইতিহাস থেকে শিক্ষা নেন। সিদ্দিক কাকা 2 বার অথবা 3 বার সংসদ সদস্য হয়েছে বিএনপি থেকে। সিদ্দিক কাকা জিজ্ঞেস করেন, বুকে হাত দিয়ে বলতে পারবে একটা মানুষের ডাকে এই সারা বাংলাদেশে 60 কোটি মানুষ কিন্তু সেদিন ঐক্যবদ্ধ ছিল। ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায়নি। আমরা সংসদের লাইব্রেরিতে জাতির পিতা সব সময় নিজে মনে যা আসতো তাই বলতেন। 18 মিনিটের সে বক্তব্য 7 মাসের, যেটা বিশ্বের ইতিহাসে বিশ্বের সেরা বক্তব্য। বিশ্বের অনেক নেতারা, বড় বড় নেতারা, তারা লিখিত বক্তব্য দিয়েছেন। আর বঙ্গবন্ধু হৃদয়ের গভীর থেকে কথা বলতেন, মঞ্চে এসে ভাইয়েরা আমার, কি আন্তরিক ভাইয়েরা আমার। তিনি বারবার মৃত্যুকে আলিঙ্গন করেছেন, তাকে ফাঁসির কাস্টডিতে নেওয়া হয়েছে, মৃত্যুকে আলিঙ্গন করেছেন। আমরা স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন, কিন্তু অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেন নাই ঘাতক সেনাবাহিনীর কারণে। কিন্তু আজকে তার সুযোগ্য কন্যা, বাংলা 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আপনাদের কারণে আমি তাকে কাছের থেকে দেখেছি। যুগে যুগে অনেক নেতা আসবে, অতএব অনেক নেতা আসবে যাবে। এই বাংলাদেশের এই ভূখণ্ডটিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়ন করে এগিয়ে নিয়ে যাচ্ছে, অনেক নেতা আসবে। এই উন্নয়ন আর ধারাবাহিকতা না থাকলে এই উন্নয়ন হবে না। আমি সবসময় চেষ্টা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দোয়া করি, আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, আর আমৃত্যু তাকে এই দেশের প্রধানমন্ত্রী রেখো। আমরা নিজস্ব অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী যখন মহান জাতীয় সংসদে বলেছেন, আমি বিশ্ব ব্যাংকে বিদ্যাঙ্গুলিকে দেখিয়ে বলেছেন আমি আমার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করবো, সেদিনই মনে মনে ভেবেছিলাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করবে। আপনারা দেখেন এই পদ্মা সেতু, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই পদ্মা সেতু দেখতে চায়, কিন্তু বিএনপি একটি বিবৃতি দেয়নি এই পদ্মা সেতু নিয়ে। তারা নালিশের দলে রূপান্তরিত হয়েছে। আজকে তাদের নেত্রী কোনো খবর নেই, তারা রাজপথে আসতে পারে না। আজকে দেশের যত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে হয়েছে। দেশে যখন কোনো কিছু ছিল না, কোনো বলে ধান ছিল না, ব্যাংকে টাকা ছিল না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে এদেশের বাংলাদেশের সকল প্রাইমারি অর্থাৎ প্রায় 36,000-এর বেশি প্রাইমারিকে তিনি জাতীয়করণ করেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলিকে আবার জাতীয়করণ করেছে। আজকে কর্ণফুলী নদীর নিচে টানেল হয়, ঢাকা অবাক লাগে রাতের পার বের হলে।
আমি তো আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করি। আপনার ঢাকা থেকে 50 মিনিটে চিটাগাং যাবেন, এক্সপ্রেস রেলওয়ে আগামী বছর 95,000 কোটি টাকা বাজেট। মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ তার হাত দিয়ে জাতির পিতা যে স্বপ্ন দেখেছে যে মানুষ মুক্তি হবে, তার হাত দিয়ে ইনশাআল্লাহ মানুষের অন্তরে মুক্তি হবে এবং এই বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম রোল মডেল ইনশাআল্লাহ। আমরা এই বিজয়ের দিনে, বিজয়ের মাসে আমরা অঙ্গীকার করব, আমরা সমস্ত ষড়যন্ত্রকে মোকাবিলা করে এদেশে মৌলবাদী জঙ্গিবাদীদের আস্থানা নেই, এদেশে রাজাকার আলবদর যারা স্বাধীনতা যুদ্ধে এই দেশের বিরোধিতা করেছে, আমাদের মা বোনদের ইজ্জত লুটে নেওয়ার জন্য সরাসরি পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছে, আমরা